বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের একক ভেক্টর, অবস্থান ভেক্টর এবং সরণ ভেক্টর এই তিন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে ভেক্টর কি। ভেক্টর মূলত এক ধরনের রাশি, যেটি প্রকাশ করার জন্য আমাদের একটা মান এবং তার সাথে সাথে একটা ডিরেকশন বা দিকেরও প্রয়োজন হয়। শুধুমাত্র একটা মানই না, মানে একটা দিকেরও প্রয়োজন হয়। যেমন বলতে পারি সরণ, আবার বলতে পারি বল, আবার বলতে পারি ত্বরণ, বেগ। এগুলো হচ্ছে গিয়ে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। কেননা এগুলো প্রকাশের জন্য শুধুমাত্র একটি মানই যথেষ্ট নয়, একটি ডিরেকশনেরও প্রয়োজন আছে। যেমন ধরেন, এই হচ্ছে উত্তর দিক, এই হচ্ছে দক্ষিণ দিক, এই হচ্ছে পশ্চিম দিক, এই হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তো এখন মাঝখানে ধরলাম আমার বাড়ি, যেটাকে আমি ও বিন্দুতে ধরলাম। তো এখন বাড়ি থেকে আমি মসজিদে যাব। এখন আমাকে বলা থাকলো যে বাড়ি থেকে মসজিদের সরণ বা দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। বাড়ি থেকে মসজিদের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। শুধুমাত্র এই ইনফরমেশন দিয়ে কিন্তু আমি মসজিদে যেতে পারবো না। বলা থাকতে হবে যে বাড়ি থেকে পূর্ব দিকেও 20 কিলোমিটার দূরে মসজিদ হতে পারে, উত্তর দিকেও 20 কিলোমিটার দূরে মসজিদ হতে পারে, দক্ষিণ দিকেও 20 কিলোমিটার দূরে মসজিদ হতে পারে, আবার পশ্চিম দিকেও 20 কিলোমিটার দূরে মসজিদ হতে পারে। অর্থাৎ কোন ডিরেকশনে মসজিদটি 20 কিলোমিটার দূরে অবস্থিত সেটি বলা থাকতে হবে। যেমন যদি আমাকে কেউ বলতো বাড়ি থেকে উত্তর দিকে 20 কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত, তাহলে আমরা অনায়াসে মসজিদটি বের করে ফেলতে পারতাম। যেমন বাড়ি থেকে আমি উত্তর দিক বরাবর 20 কিলোমিটার হাঁটলেই এখানেই মসজিদটি পেয়ে যেতাম। ঠিক আছে, অতএব সরণ প্রকাশের জন্য শুধুমাত্র এই 20 কিলোমিটার মানই যথেষ্ট নয়, তার সাথে দরকার একটি দিক বা ডিরেকশন। ঠিক আছে, একটি দিক বা ডিরেকশন। দ্যাট মিন্স এই সরণ, বল, ত্বরণ, বেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন কোনো একটা বস্তুর ওপর 10 নিউটন বল কাজ করছে, কিন্তু শুধুমাত্র যেই 10 নিউটন বল কাজ করছে এটিই যথেষ্ট না। আমাদের দেখতে হবে বা জানতে হবে যে এই বস্তুটার ওপর 10 নিউটন বল ঠিক কোন দিক থেকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলেই মূলত 10 নিউটন বলের এই ব্যাখ্যাটা পরিপূর্ণ হবে। অর্থাৎ ভেক্টর মূলত একটা মান দ্বারাই না, একটা দিক দ্বারা পরিপূর্ণ হয়। তাহলে এখন আমরা আসি ভেক্টর প্রকাশ। ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়? জ্যামিতিকভাবে ভেক্টরকে মূলত একটা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক এভাবে। এবং এটাকে আমরা বলতে পারি এ বি। এইটাকে বলা হয় ভেক্টরের আদি বিন্দু, আর এইটাকে বলা হয় ভেক্টরের শেষ বিন্দু। শেষ বিন্দু। তো আদি বিন্দুটাকে আমি ধরলাম এ এবং শেষ বিন্দুটাকে আমি ধরলাম বি। অর্থাৎ এই এ বি ভেক্টরটাকে মূলত এভাবে প্রকাশ করা হয়। এ বি দিয়ে উপরে একটা তীর চিহ্ন দিয়ে মূলত ভেক্টরটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে, অর্থাৎ এ বি লিখে উপরে তীর চিহ্ন দিয়ে মূলত ভেক্টরটাকে প্রকাশ করা হয়। আবার আমরা চাইলে শুধুমাত্র একটি অক্ষর দিয়েও ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। যেমন শুধু এ দিয়ে কিভাবে এর ওপর একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। তো ধরলাম ভেক্টরটা হচ্ছে মূলত এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর আমি ধরলাম। তো এই এ ভেক্টরটাকে আমি কীভাবে প্রকাশ করব? প্রথমত এই ভেক্টরের উপর একটা তীর চিহ্ন দিয়ে আমরা এ ভেক্টরটাকে প্রকাশ করতে পারি, অথবা আমরা ভেক্টরের উপরে শুধুমাত্র একটা হাইফেনের মতো দাগ দিয়ে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি, অথবা আমরা ভেক্টরের নিচে একটা হাইফেনের মতো দাগ দিয়ে ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। আরেকটা প্রকাশের যে পদ্ধতি, সেটা মূলত কম্পিউটারের মাধ্যমে বা টাইপিংয়ের মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা হয়। সেটি হচ্ছে একটু বোল্ড করে বা একটু মোটা করে ভেক্টরটাকে প্রকাশ করতে হয়। তো আমরা এই অধ্যায়ে ভেক্টরটাকে মূলত প্রথম, অর্থাৎ এর ওপর বা কোনো একটা অক্ষরের ওপর তীর চিহ্ন দিয়ে মূলত এই অধ্যায়ে ভেক্টরটাকে প্রকাশ করব। ঠিক আছে, এখন আসি ভেক্টরের মান কিভাবে প্রকাশ করতে হয়। ভেক্টরের মান, যেমন আমি এ ভেক্টর এর মান কত সেটি আমি বের করব। অর্থাৎ এ ভেক্টরের মান হলো, এ ভেক্টরটা লিখব, লেখার পর এ ভেক্টরের দুপাশে মডুলাস চিহ্ন দিলেই মূলত এ ভেক্টরের মানটা প্রকাশ হয়ে যায়। অথবা আমরা চাইলে শুধু এ লিখেও এ ভেক্টরের মান প্রকাশ করতে পারি, অথবা আমরা চাইলে
আদি বিন্দু এবং প্রান্ত বিন্দুর মাধ্যমেও এই ভেক্টরের মান প্রকাশ করতে পারি, ঠিক আছে? মানে যে কোনোভাবে ভেক্টরের মানটা আমরা প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এবার একক ভেক্টর নিয়ে আলোচনা করি যে একক ভেক্টর জিনিসটা কি। এরপরে আমরা ভেক্টরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের দুটা বৈশিষ্ট্য আমরা জানি, আপাতত আমরা ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য শিখব, ঠিক আছে? ভেক্টরের একটি বৈশিষ্ট্য হচ্ছে মূলত ভেক্টর প্রকাশের জন্য মান প্লাস দিক এই দুইটারই প্রয়োজন হয়। এই দুইটা ছাড়া ভেক্টরকে প্রকাশ করা যায় না, ঠিক আছে? আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে শুধু মানের পরিবর্তন হলে, শুধু মান এর পরিবর্তন, শুধু মানের পরিবর্তন হলে ভেক্টর পরিবর্তন হয়, ভেক্টর পরিবর্তন হয়। শুধুমাত্র মানের পরিবর্তন হলেও ভেক্টরের পরিবর্তন হয়। যেমন এখানে একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটাকে আমি ধরলাম এ ভেক্টর, এবং এই ভেক্টরের মানটাকে আমরা কীভাবে প্রকাশ করার জন্য এইভাবে, তো এই ভেক্টরের মানটাকে আমি ধরলাম 5 একক। তো এই ভেক্টরের মান আমি পরিবর্তন করে 5 একক থেকে 3 একক নিয়ে আসলাম, তাহলে ভেক্টরটি পরিবর্তন হয়ে গেল। শুধু মানের পরিবর্তন হলেও ভেক্টরটি পরিবর্তন হয়। আবার যদি আমরা দিকের পরিবর্তন করি, দিক বা ডিরেকশন, দিকের পরিবর্তন, অর্থাৎ দিকের পরিবর্তন যদি করি, অর্থাৎ এদিকে না দিয়ে ভেক্টর চিহ্নটা যদি এদিকে দিই, তাহলেও মূলত ভেক্টরের পরিবর্তন হবে। আবার যদি মান এবং দিক উভয়েরই পরিবর্তন করি, অর্থাৎ মান দিক উভয়েরই পরিবর্তন করলাম, তাহলেও মূলত ভেক্টর পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ ভেক্টর পরিবর্তন করতে গেলে শুধু মান দিয়েও আমরা ভেক্টরকে পরিবর্তন করতে পারি, আবার শুধু দিক পরিবর্তন করেও আমরা ভেক্টরকে পরিবর্তন করতে পারি। আবার আমরা চাইলে মান ও দিক, এই মান ও দিক যে আছে, এই মান ও দিক উভয়ের পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ উভয়ের পরিবর্তন করে আমরা ভেক্টরকে পরিবর্তন করতে পারি। তো এই হচ্ছে ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য, ভেক্টর প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। দুই নম্বর বৈশিষ্ট্য, শুধু মানের পরিবর্তন করে, শুধু দিকের পরিবর্তন করে, এবং মান ও দিক উভয়ের পরিবর্তন করে ভেক্টর পরিবর্তন করা যায়, ঠিক আছে? এই হচ্ছে ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য। আরও দুইটা বৈশিষ্ট্য আছে, বাট ওই দুইটা বৈশিষ্ট্য আমরা পরে শিখব। তো এখন আমরা আসি একক ভেক্টর। একক ভেক্টর জিনিসটা আসলে কি? এই চিন্তা করলাম একটা ভেক্টর, ঠিক আছে? এটাকে আমি ধরলাম এ ভেক্টর। তা এই যে এ ভেক্টর আছে, এই এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে এ ভেক্টরের দিক বরাবর বা ডিরেকশন বরাবর এক বা একক মানের যে ভেক্টর আমরা পাবো, এক একক মানের যে ভেক্টরটি আমরা পাবো, সেই ভেক্টরটাকে মূলত বলা হয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, ঠিক আছে? আর সেই একক ভেক্টরকে মূলত ছোট হাতের এ বা ছোট হাতের অক্ষর এবং ওপরে একটা ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই হচ্ছে মূলত একক ভেক্টর, একক ভেক্টর। অর্থাৎ এই হচ্ছে একক ভেক্টরের সূত্র। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে? এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, এ ভেক্টর বাই, শুধু এ দিয়েও প্রকাশ করতে পারি, এ ক্যাপ, অথবা এ ভেক্টর সমান সমান এ ইন্টু এ ক্যাপ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে মূলত একক ভেক্টরের গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ভেক্টরের মান দেওয়া থাকে, তাহলে সেই ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে ওই ভেক্টরটি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমরা একটু মনে রাখবো, গুরুত্বপূর্ণ সূত্র। ভেক্টর সমান সমান মান ইন্টু একক ভেক্টর, ভেক্টর, ঠিক আছে? মান ইন্টু একক ভেক্টর। এখন আমরা জানি, বা এখন আমরা জানব মূলত অবস্থান ভেক্টর সম্পর্কে। অবস্থান ভেক্টর,
ভেক্টর, অবস্থান ভেক্টর। তা অবস্থান ভেক্টরকে জানার জন্য আমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং তারা যে বিন্দুকে ছেদ করছে এই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম। তা এই যে প্রসঙ্গ বিন্দু যে আছে, এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে অন্য যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে তাকে মূলত বলা হয় অবস্থান ভেক্টর। অর্থাৎ এখানে একটা বিন্দু চিন্তা করলাম, পি বিন্দু, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করবে তাকেই মূলত বলা হয় অবস্থান ভেক্টর। অর্থাৎ এই যে অবস্থান ভেক্টর, এই যে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবো, এই যে এটাকেই বলা হয় অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়, তাই এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে তাকেই মূলত বলা হয় অবস্থান ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। ঠিক আছে, তো এখন আমরা আসি সরণ ভেক্টর। সরণ ভেক্টর সরণ ভেক্টর কি? সরণ ভেক্টর মূলত অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তন, অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই মূলত সরণ ভেক্টর বলা হয়। যেমন ধরুন আমি এখানে ওরকমই দুইটা অ্যাক্সিসের কথা চিন্তা করলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে মূল বিন্দু। তো একটা বস্তু পি বিন্দুতে ছিল, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে একটু বাঁকা হয়ে গেছে, আরেকটা অ্যাক্সিসের কথা চিন্তা করি, 1 সেকেন্ড, একটু বাঁকা হয়ে গেছে। তো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কথা চিন্তা করলাম, এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিন্দু। একটা বস্তু পি বিন্দুতে দাঁড়িয়ে আছে, বা ধরলাম কেউ একজন পি বিন্দুতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কি? তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে ঠিক এই সোজাসুজি দাগ টানতে হবে, এই যে সোজা, এটা হচ্ছে গিয়ে মূল বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা ধরলাম আর আই ভেক্টর। আবার এই লোকটা বা এখানে পি বিন্দুতে দাঁড়িয়ে থাকা লোকটা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে চলে গেল, তাহলে এখন মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর কি? সেটাকে আমরা ধরলাম আর এফ। অতএব এই লোকটা যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে চলে গেল, অর্থাৎ এই লোকটার অবস্থান ভেক্টরের এই যে পরিবর্তন হলো, এই অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই মূলত বলা হয় সরণ ভেক্টর। যেহেতু লোকটা পি থেকে কিউতে গেছে, তাই অ্যারো চিহ্নটা হবে পি থেকে কিউ এর দিকে। আর এই ভেক্টরটা অর্থাৎ অবস্থান ভেক্টরের এই পরিবর্তনটাকেই মূলত বলা হয় সরণ ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ সরণ ভেক্টরের সূত্র হচ্ছে মূলত ডেল্টা আর ভেক্টর ইকুয়াল আর এফ মাইনাস আর আই। সবসময় মনে রাখবেন, লোকটা যেই বিন্দুতে চলে গেছে সেটা হচ্ছে তার শেষ অবস্থান, অর্থাৎ সেই অবস্থান ভেক্টর হচ্ছে লোকটার শেষ অবস্থান ভেক্টর, এবং লোকটা আগে যেখানে ছিল বা পূর্বে যেখানে ছিল সেই অবস্থান ভেক্টর হচ্ছে লোকটার পূর্বের অবস্থান ভেক্টর। সবসময় শেষ অবস্থান ভেক্টর থেকে পূর্বের অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হবে, অর্থাৎ সবসময় মূলত শেষ অবস্থান ভেক্টর থেকে পূর্বের অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হবে, অর্থাৎ শুরুর অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হবে, শুরু লিখে দিই। ঠিক আছে, অর্থাৎ সবসময় মনে রাখবেন শেষ অবস্থান ভেক্টর থেকে শুরুর অবস্থান ভেক্টর বা আদি অবস্থান ভেক্টরকে বিয়োগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেটি মূলত সরণ ভেক্টর। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি পরের ক্লাসে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক নিয়ে আলোচনা করব।